দর্শক, জনতার বাংলার অনলাইন টিভি চ্যানেল এবং জনতার বাংলা অনলাইন নিউজ পত্রিকায় আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর শীর্ষস্থানীয় নিউজগুলো। আসুন দেখে নেই আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো কি কি নিউজ করেছিল এবং তার একটি ছোট্ট পর্যালোচনা। প্রথম আলো, আপনারা জানেন এটি বাংলাদেশের অন্যতম ডেইলি দৈনিক। এটির নিউজ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বিএনপি জামায়াতের চক্রান্তে পরিণত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী বলেছেন যে কোটা সংস্কার চলমান আন্দোলন বিএনপি জামাতের চক্রান্তে পরিণত হয়েছে। আমার মনে হয় দ্যাটস ওয়াই গভর্নমেন্ট সরকার কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দকে, নিরীহ ছাত্রদেরকে এভাবে গ্রেফতার করছে এবং নির্যাতন করছে, যেহেতু সরকার বিশ্বাস করছে কোটা সংস্কার আন্দোলন বিএনপি জামাতের চক্রান্ত। তারপরে আসুন, ইসি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সক্ষম প্রধানমন্ত্রী। কি ছিল এই রিপোর্টটি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন কমিশন ইসি একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। জার্মানির পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী নিলস এনেন বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ এলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার সমর্থন ও সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী বলছেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ইসি সচিব নিয়মিত কোনো একটি কার্যালয়ে যে বৈঠক করেন। জাতির অপেক্ষা করতে হবে, জনগণকে অপেক্ষা করতে হবে। আসলে কি যে নির্বাচন কমিশনকে সরকারের একটি অঙ্গ বলছেন বিরোধী দলসমূহ, যেই নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ বলছেন, সেই সরকারের প্রধান বলছেন যে নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। তাহলে বুঝতেই পারছেন প্রিয় দর্শক কি হবে। প্রথম আলোর আরেকটি রিপোর্ট হচ্ছে, সবার অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন চায় ইইউ। সব দলের অংশগ্রহণে ডিসেম্বরে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য দেখতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই প্রত্যাশার কথা বলেন গানার উইগান্ট। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে ইউরোপীয় বহিঃসম্পর্ক বিভাগের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ট বৈঠক করেন। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে গানার উইগান্ট বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচন দেখতে চাই, যেখানে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব দল অংশ নেবে। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইইউ রাষ্ট্রদূত। এরকম ছিল এই রিপোর্টটি। আপনারা জানেন বিগত দুটি নির্বাচনী বিএনপি প্রশ্ন তুলেছেন দুটি নির্বাচনকে নিয়ে, এবং দেশের অধিকাংশ বিরোধী দল এই নির্বাচনগুলোতে গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেহেতু আজকে এই নির্বাচনের ব্যাপারে, আগামী ডিসেম্বরে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের ব্যাপারে দেশ এবং বিশ্ব তাকিয়ে আছে কীরকম একটি নির্বাচন হবে। আবার যদি আরেকটি একতরফা নির্বাচন হয়, আবারও যদি আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, দেশ গণতান্ত্রিক দেশ, দেশে গণতন্ত্র আছে, এটি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে না। প্রিয় দর্শক, ইত্তেফাকের একটি রিপোর্ট হচ্ছে, এইচএসসিতে কমল পাশের হার ও জিপিএ 5। আপনারা জানেন জিপিএ সিস্টেম করার পরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি ব্যাপক পরিবর্তন হয়েছিল, পাশের হার বেড়েছিল, কিন্তু এটি মনে হয় এবারই প্রথম যে পত্রিকাগুলো রিপোর্ট করছে, এবং বাস্তবিক কথা হচ্ছে পাশের হার কমেছে।
অন্য একটি পত্রিকা রিপোর্ট করেছে অবশ্য পাশের হার কমার 5টি কারণ, সে বিষয়টি আমরা পর্যালোচনা করব। ইত্তেফাকের আরেকটি রিপোর্ট হচ্ছে পুতিন ব্যক্তিগতভাবে নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী। এটি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে 16 জুলাই অনুষ্ঠিত ট্রাম্প পুতিন বৈঠকের আমেরিকার গোয়েন্দাদের করা অভিযোগ প্রত্যাখ্যান করার পর আবার কথা ঘুরিয়ে আজ নতুন করে বললেন একথা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকার সকল ঘটনার জন্য আমি নিজে দায়ী। একজন দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি তাই মনে করছি। আমেরিকার নেতা হিসেবে তাহলে কি 2016 সালের আমেরিকা নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে পুতিনকে দায়ী মনে করছেন? সিপিএস এর এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হ্যাঁ বলেন। প্রিয় দর্শক, ইত্তেফাকের আরেকটি রিপোর্ট, চবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে এখন ছাত্র শিক্ষক এবং ছাত্রলীগ এই তিনটি সম্প্রদায় তিনটি মেরু হয়ে গিয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলছিল, এমন অবস্থায় যখন ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলন মুখোমুখি, তখন দেশের বিবেক মুক্তমনা ব্যক্তিবর্গ কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের পক্ষে এগিয়ে আসছেন। পরে ছাত্রলীগ মুখোমুখি হয়ে গিয়েছে সেই শিক্ষক ছাত্রছাত্রীদের যে শিক্ষক ছাত্রছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। সে বিষয়টি নিয়ে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। চবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা। কোটা সংস্কার নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে 2 শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করেছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে মানববন্ধন করতে গেলে এই হামলা চালানো হয়। এতে 5 শিক্ষার্থী আহত হয়। মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা উপস্থিত কয়েকজন শিক্ষককেও গালিগালাজ করে। জানা যায় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ আলী আর রাজি কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আজ ছাত্রলীগ এবং শিক্ষক এবং সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ মুখোমুখি দাঁড়িয়েছে। ছাত্রলীগ একটি বৃহত্তম সংগঠন, দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন। এই ছাত্রলীগ ছাত্রছাত্রীদের কথা বলবে, এটি ছিল ইতিহাস। কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সংহতি সমাবেশে আমি পর্যবেক্ষণ করেছি অধিকাংশ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাজ্ঞ শিক্ষকবৃন্দ বলেছেন ছাত্রলীগ এখন একটি গালির নাম। অন্যরা বলেছেন ছাত্রলীগ এখন কোনো ছাত্র সংগঠন নয়। আরেক কয়েকজন বলেছেন ছাত্রলীগ এখন একটি সন্ত্রাসী সংগঠন। এটি কেমন হলো? এটি সুন্দর হলো না। এই বিষয়ের সমাধান চাই জাতি, এই বিষয়ের সমাধান চাই সচেতন নাগরিক। কিন্তু প্রিয় ভাই বোনেরা, কালের কণ্ঠ, দুর্নাম গুছাতে চায় বিএনপি, নতুন মিত্রের খোঁজে জামাত। কালের কণ্ঠ এই রিপোর্টটি করেছেন। আপনারা জানেন বিএনপি জামাত এটি আজকে প্রধানমন্ত্রীর মুখে একটি গালি হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যদিও মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মুখ বাগে থেকে নিজে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই বিএনপি আজ জামাতের সাথে আসার পরে বিএনপির ইমেজ নষ্ট হয়েছে বলে অনেকে দাবি করেন যে জামাত হচ্ছে একটি যুদ্ধাপরাধীর দল। সেই জামাতের সাথে বিএনপি ঐক্য করার কারণে বিএনপির ইমেজ নষ্ট হয়েছে, এটি অনেকে বোঝাতে চেয়েছেন। সেই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন কালের কণ্ঠ। জোট বেঁধে চলার 19 বছর পর প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব গোলমেলে ঠেকেছে বিএনপি ও জামাতের কাছে। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের প্রধান শরিক দল বিএনপি মনে করছে জামাতকে জোটে রেখে আর লাভ নেই, বরং সে নিজেই জোট ছেড়ে চলে যাক। তাতে একাধিক প্রভাবশালী প্রতিবেশী দেশ ভারতকে খুশি করা হবে। অন্যদিকে উদারপন্থী
দলগুলোর সঙ্গে ঐক্য প্রক্রিয়াও সহজতর হবে। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে জোটে থেকে রাজনৈতিকভাবে আর কোনো লাভ দেখছে না জামাত। ফলে নির্বাচনে ভালো ফলাফলের জন্য দলটি এখন নতুন মিত্রের সন্ধান করছে বলে খবর পাওয়া গেছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রের দাবি, আড়ালে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতে ইসলামী। বাংলা ট্রিবিউন অনলাইনের একটি শীর্ষ অনলাইন। বাংলা ট্রিবিউন একটি রিপোর্ট করেছে মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে কারাকারি। মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কারাকারি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে কড়াকড়ি। মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার 10 জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় দলিলের সঙ্গে ভ্যাট পরিশোধের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তা না হলে মানি চেঞ্জার লাইসেন্স নবায়ন করা হবে না। প্রসঙ্গত, বাৎসরিক লেনদেনের উপর মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর 15% ভ্যাট ও 5,000 টাকা লাইসেন্স নবায়ন ফি সরকারকে দিতে হয়। জানা গেছে 1997 থেকে 1999 সাল পর্যন্ত 636টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়, কিন্তু নানা অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক 65% লাইসেন্স বাতিল করে। বর্তমানে এ ধরনের বৈধ প্রতিষ্ঠানের সংখ্যা 232টি। অবশ্য শর্ত পূরণে বাৎসরিক লেনদেনের উপর মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর 15% ভ্যাট ও 5,000 টাকা লাইসেন্স নবায়ন ফি সরকারকে দিতে হয়। এই হচ্ছে মানি এক্সচেঞ্জ সংক্রান্ত একটি রিপোর্ট যেটি বাংলা ট্রিবিউন করেছেন। কালের কণ্ঠ একটি পর্যালোচনামূলক রিপোর্ট করেছেন। সেটি হচ্ছে, আজকে আমরা এইচএসসি ফল প্রকাশের পর দেখেছি যে এইচএসসির পাশের হার নিম্নমুখী বা পাশের হার কমেছে। কালের কণ্ঠ সেটি একটি প্রতিবেদন, একটি গবেষণামূলক একটি রিপোর্ট করেছেন। 5 কারণে নিম্নমুখী ফল। ইংরেজি, আইসিটি ও মানবিক বিভাগে খারাপ ফল। নতুন পদ্ধতিতে যথাযথ খাতা মূল্যায়ন নিশ্চিত করার প্রভাব পড়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে। এছাড়া 2 শিক্ষা বোর্ডের ফলের হার বেশ কমে যাওয়া, প্রায় প্রতিটি বিষয়ে সৃজনশীল পরীক্ষা হওয়ার প্রভাব পড়েছে এবারের ফলে। অন্যদিকে চলতি বছরের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ ছিল না। পরীক্ষা গ্রহণে কঠোর অবস্থানে ছিল সরকার। সব মিলিয়ে এইচএসসি পরীক্ষার ফল নিম্নমুখী হওয়ার পেছনে 5 কারণ খুঁজে পাওয়া গেছে। এছাড়া জিপিএ 5 কমার পেছনে মূলত বিজ্ঞান ও আইসিটির কঠিন পরীক্ষাকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। মেয়েদের তুলনায় এবারের ফলে ছেলেরা বেশ পিছিয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ইংরেজি পরীক্ষায় ধাক্কার কারণে সামগ্রিক ফল খারাপ হয়েছে। ঢাকা বোর্ড ছাড়া অন্য বোর্ডগুলোতে মানবিক বিভাগের শিক্ষার্থী বেশি। এই মানবিক বিভাগের ইংরেজিতে সব বোর্ডের পরীক্ষায় এবার খারাপ ফল করেছে। গত কয়েক বছর ধরেই পাশের হার ও জিপিএ কমছে, এবারও সেই ধারা অব্যাহত ছিল। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে 2.27%। জিপিএ 5 এর ক্ষেত্রে অনেকটা বিপর্যয় ঘটে গেছে। গত বছরের তুলনায় জিপিএ 5 কমেছে 8,760টি। ফলাফলের সব সূচক নিম্নমুখী হলেও সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত ফলের দিকে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বৈজ্ঞানিক পদ্ধতিতে খাতা মূল্যায়ন করায় পাশের হার কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমরা মানসম্মত শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি, তাই পাশের হার কমলেও আমাদের কোনো সমস্যা নেই, এরকমটি বলতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছেন, সরকারি চাকুরিতে কোটা কি রাখতেই হবে। আসুন, এটি একটি ইম্পর্টেন্ট রিপোর্ট। এই সময়ে দেখি বিবিসি বাংলা কি করেছেন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার প্রশ্নে বাংলাদেশে এখন যে তীব্র বিতর্ক চলছে, সেখানে এটি বহাল রাখার পক্ষে সাংবিধানিক বাধ্যবাধকতার কথাই সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে। কিন্তু
সংবিধানে আসলে এরকম কোটা রাখার পক্ষে কি বলা হয়েছে? আর যে উদ্দেশ্যে এই কোটা চালু করা হয়েছিল সে লক্ষ্যই বা কতটা অর্জিত হয়েছে? বাংলাদেশের সংবিধানের 29 অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকিবে। কিন্তু সেখানেই আবার বলা আছে, এই অনুচ্ছেদটি নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সে উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। বাংলাদেশ সরকার বিভিন্ন জনগোষ্ঠীর জন্য নানা ধরনের সরকারি চাকুরিতে যে কোটা রেখেছে সেসব মূলত সংবিধানের এই বিধান বলি রাখা হয়েছে। কিন্তু এর মানে কি তাহলে সরকারি চাকুরিতে কোটা রাখতেই হবে? সরকারের অবস্থানের সঙ্গে একমত নন সংবিধান বিশেষজ্ঞ, সাবেক আমলা এবং গবেষকরা। আইনজীবী শাহাদিন মালিক এর আগে বিবিসি বাংলাকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীগুলোর জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা রাখতে হবে, তবে সেটা কিভাবে রাখা হবে, কার জন্য কতটুকু রাখা হবে তা পুরোপুরি সরকারের বিষয়। হাফিজউদ্দিন খান বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত আমলা, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। তার মতে সংবিধানে যেটা বলা আছে সেটা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেই বিশেষ ব্যবস্থা সরকারি চাকরিতে কোটা সংরক্ষণই হতে হবে তা নয়। কার জন্য, কী উদ্দেশ্যে? বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মোট 56% কোটা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। এই কোটায় মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের জন্য সংরক্ষিত আছে 30% পদ। এরপর 10% আছে নারীদের জন্য। প্রতিটি জেলার জন্য আছে 10% কোটা। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জন্য 5%, আর প্রতিবন্ধীদের জন্য 1%। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক মুক্তিযোদ্ধা কোটাকে ঘিরে। আন্দোলনকারীরা মূলত এই কোটাই কমিয়ে আনার দাবি তুলেছেন। বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা এবং তালিকা নিয়ে স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সরকারের আমলে নানা বিতর্ক হয়েছে। বারবার এই তালিকা সংশোধন করা হয়েছে। এই তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সর্বশেষ সরকারি হিসেবে বাংলাদেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 1,80,000-এর মতো। আরও পড়ুন কোটা সংস্কার আন্দোলনের নেপথ্যে কী ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কথা বলাই ঝুঁকিপূর্ণ। কোটা আন্দোলন, দূতাবাসগুলোর বিবৃতির অর্থ কী? কিন্তু এই মুক্তিযোদ্ধা বা তাদের বংশধরদের জন্য কেন 30% কোটা রাখতে হবে সে নিয়ে আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন। তাদের দাবির যৌক্তিকতার সঙ্গে একমত অবসরপ্রাপ্ত আমলা এবং সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান। ধরে নিলাম বাংলাদেশে 3 লাখ মুক্তিযোদ্ধা, তো তারা মোট জনসংখ্যার কত শতাংশ? মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, নাতি নাতনি পরিবার সহ যদি 16 লাখও হয়, তারপরও তারা দেশের মোট জনসংখ্যার 1%। বহু বছর ধরে মুক্তিযোদ্ধা কোটায় যথেষ্ট লোক পাওয়া যাচ্ছে না, কাজেই সেটাকে অন্য জায়গা থেকে এনে পূরণ করতে হয়। যেখানে যথেষ্ট প্রার্থী পাওয়া যাচ্ছে না সেখানে কোটা চালু রাখার কোনো যৌক্তিকতা তো আমি খুঁজে পাচ্ছি না। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখার পেছনে সরকারের একটি উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের জন্য স্বীকৃতি এবং প্রতিদান দেওয়া, সেই সঙ্গে দেশ পুনর্গঠনে তাদের কাজে লাগানো। কিন্তু সেই উদ্দেশ্য কতটা সফল হয়েছে তা নিয়ে সন্দিহান অনেকে। 73-এর ব্যাচ হাফিজউদ্দিন খান বলেন, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র সম্মান দেবে, এতে তো আপত্তির কিছু নেই। কিন্তু যেসব মুক্তিযোদ্ধাদের সরকারি এবং দক্ষ লোক যেমন ছিলেন তেমনি অনেক অযোগ্য লোকও ছিলেন। এক্ষেত্রে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশে প্রথম শ্রেণীর সরকারি পদে 1973 সালে যে বেচটিকে নেওয়া হয়েছিল সেটির কথা। 73 সালের যে বেচটির কথা আমরা বলি, যাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে চাকরি দেওয়া হয়েছিল তাদের অনেকে তো ছিলেন একেবারেই অযোগ্য। তাদের মধ্যে অনেকে ভালো অফিসারও ছিলেন, যাদের অনেকে আমার সঙ্গে কাজ করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তাদেরকে তো
যোগ্য হতে হবে, পাওয়া তো যাচ্ছে না। আমার যেটা আশঙ্কা, যেটা আরও অনেকেই বলেন, এই ব্যবস্থা চালু থাকায় আসলে নতুন নতুন মুক্তিযোদ্ধা পয়দা হচ্ছেন। 1972 সালে আমি নিজের চোখে এই ঘটনা দেখেছি, যেখানে বুয়ো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করে চাকুরি করেছে। এরকম ঘটনা তো অনেক আছে। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকুরিতে এত বেশি সংখ্যায় পদ সংরক্ষণের পেছনে বাংলাদেশের বর্তমান সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মনে করা হয়। বর্তমান সরকার তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার বলে বর্ণনা করে এবং সরকারি প্রশাসনে মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের নেওয়া হলে সেটি প্রশাসনে তাদের মতাদর্শের কর্তৃত্ব বজায় রাখবে বলে মনে করে তারা। উন্নয়ন বিষয়ক গবেষক ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন, এরকম চিন্তা ভাবনা যদি এর পেছনে কাজ করে থাকে সেটা মারাত্মক ভুল। মুক্তিযুদ্ধের সনদপ্রাপ্তরাই কেবল দেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করছে তা তো নয়, দেশের বাকি মানুষকে তো তাহলে বাদ দিয়ে দিতে হবে। বাংলাদেশের যে অগ্রগতি উন্নতি, এখানে তো সব মানুষই অবদান রেখেছেন। সরকার যদি এরকম একটা চিন্তা লালন করে, আমি মনে করব তার মধ্যে মারাত্মক ভুল আছে। কোটায় অগ্রগতির কতটা? স্বাধীনতার পর গত 46 বছরে যেসব অনগ্রসর গোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হয়েছিল, তার থেকে কতটা উপকৃত হয়েছেন? এসব অনগ্রসর গোষ্ঠী কতটা উন্নতির সুযোগ পেয়েছেন? বাংলাদেশ আদিবাসীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব রং মনে করেন, এ থেকে তারা যথেষ্ট উপকৃত হয়েছেন। এই কোটার ফলে আদিবাসী পাহাড়ি মানুষের সরকারি চাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিছুটা অগ্রাধিকার পায়। এই কোটা না থাকলে যেটা তাদের জন্য কঠিন হয়ে পড়ত। তবে আদিবাসীদের জন্য যে 5% কোটা সময় পূরণ হয় না, জানালেন সঞ্জীব রং। আমরা যেভাবে স্টাডি করিনি, কিন্তু আমাদের ছেলেরা কিছু কাজ করেছি, তাতে দেখা যায় যে আদিবাসীদের জন্য যে কোটা আছে, বিশেষ করে সরকারি চাকরিতে, সেটা কখনই পূরণ হয়নি। গারোদের মধ্য থেকে প্রশাসনে অল্প কিছু লোক চাকরি করছে, পুলিশে আছে মাত্র 2 জন। কিন্তু ছোট ছোট আদিবাসী সম্প্রদায় যারা আছে, হাজং, কুচ বা খুমি, পাংখুই বা মো, সরকারের প্রথম শ্রেণীর চাকরিতে হয়তো এদের একজনও নেই। কাজেই এই কোটা কাগজে কলমে থাকলেও বাস্তবে কিন্তু এর ফলে সেভাবে মিলছে না। পিছিয়ে পড়া জনপদ প্রত্যেকটি জেলার জন্য আছে 5% কোটা, যার উদ্দেশ্য প্রতিটি এলাকার মানুষ যেন সরকারি চাকুরিতে সমান সুযোগ পান। কিন্তু এ জেলা কোটা রাখার প্রয়োজন কতটা আছে সে নিয়ে প্রশ্ন তুললেন ডক্টর জিল্লুর রহমান। এক সময় অনেক জেলা ছিল যেসব জেলাকে আমরা পিছিয়ে পড়া জনপদ বলতাম। আমাদের সার্বিক অর্থনীতির পরিবর্তনের ধারায় এখন কিন্তু সেখানে এখন অনেক উন্নয়ন ঘটেছে, কিন্তু আগের কোটা ব্যবস্থাই এখন রয়ে গেছে। এই জেলা কোটার সুযোগ সেই জেলার প্রকৃত বাসিন্দারা কতটা পাচ্ছেন সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখন অনেক উন্নয়ন ঘটেছে, কিন্তু আগের কোটা ব্যবস্থাই এখনও রয়ে গেছে। আগের পৃষ্ঠার রিপোর্টটি এই হলো আজকের শীর্ষস্থানীয় দৈনিকের শীর্ষ নিউজগুলো। প্রিয় দর্শক, আমার মনে হয় আজকে বাংলাদেশের চলমান রাজনীতিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো জানার দরকার, সে বিষয়টি জনতার বাংলা অনলাইন পত্রিকা এবং জনতার বাংলা অনলাইন টিভি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত নিউজ প্রেমী মানুষদের নিউজের যে ক্ষুধা রয়েছে সেটি পূরণে কিছু না কিছু সফল হয়েছে বা হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমাদের জনতার বাংলা অনলাইন নিউজ পত্রিকাটির ফেসবুক পেজ লাইক দিয়ে না থাকেন, লাইক দিন, এবং জনতার বাংলা অনলাইন টিভি চ্যানেল যেটি ইউটিউবে রয়েছে সেটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনই আমরা আপনাদেরকে দেশের শীর্ষস্থানীয় নিউজগুলোর পর্যালোচনা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।